আপনারা দেখছেন বিনোদন। আপনাদের সঙ্গে রয়েছে আমি শাওলি। শুরু করব বিনোদন বার্তা। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এক ঝলকের আজকের নিউজ হেডলাইন্স। সারদা ইস্যুতে তোপ বিরোধীদের, তোপ কমিশনের সংঘাত নিয়েও। কলকাতায় 41.2, গত 5 বছরে দ্বিতীয়বার দক্ষিণবঙ্গের পারদ পৌঁছল এই উষ্ণতায়। বারাসতে কংগ্রেস প্রার্থীর সমর্থনে শুক্রবার অশোকনগরে প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরী। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ডিওয়াইএফআই কর্মী। গুজরাতে জলের দরে হাজার হাজার একর জমি মোদির বন্ধুদের, তো প্রিয়াঙ্কার। আসবো বিস্তারিত খবরে। সারদা ইস্যু নিয়ে ফের একবার তোলপাড় রাজ্য রাজনীতিতে। সারদা ইস্যুতে সিবিআই এর তদন্তের দাবি বামেদের, আর এই বিষয় নিয়ে শুক্রবার প্রেস ক্লাবে সারদা ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবারই সারদা ইস্যুতে বামেদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল বাম আমলে চিটফান্ডে জন্ম হয়। এদিন খানিকটা ঘুরিয়ে হলেও শুক্রবার সেই আক্রমণের জবাব দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেছেন, আমাদের সময় শুরু হলে আমরা অপরাধী, এটা কোন যুক্তিতে? সিবিআই হোক, সব বেরিয়ে যাবে। এই কেলেঙ্কারির ঘটনায় আমাদের লুকোনোর কোনো কিছুই নেই। রাজ্যে একটা হাস্যকর প্রহসন চলছে চিটফান্ড নিয়ে। এত টাকা গেল কোথায়? কোথায় গেল এই টাকা? এই প্রশ্নগুলো মানুষের মনে ঘুরে ফিরে আসছেই। আমাদের সময়, বামফ্রন্টের সময় অনেক কিছু শুরু হয়েছিল, অনেক কিছু শেষ হয়েছিল। দীর্ঘ ৩৯ বছর তো। কিন্তু আমাদের সময় শুরু হলেই আমরাই অপরাধী, এটা কোন যুক্তিতে? আমি বলছি যে যুক্তিটা আর একটু পরিষ্কার হয়ে যাক না। আপনি আজকেই মেনে নিন না সিবিআই, তাহলে কালপুর থেকে শুরু হয়ে যাবে তদন্ত। কে কে দায়ী, কার কার কাছে টাকা, সব বেরিয়ে যাবে। আমাদের তো কিচ্ছু গোপন করার নেই, একেবারেই না। যাদের গোপন করা আছেন তারা এইসব অজুহাত খুঁজছেন। অন্যদিকে সারদা ইস্যুতে সুর চড়িয়েছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এই সময়কালে আমাদের রাজ্যে যা ঘটেছে সেটা সরকারের উপরে মানুষের আস্থা, স্পেশাল ইনভেস্টিগেশন টিম নাকি করেছে, রাজ্যবাসীর আস্থা পুরো টলিয়ে দিয়েছে। একটা লকার ভল্ট সেটা খোলা নিয়ে যেভাবে ইডিকে আটকাবার জন্য সিটের হাতে ওই লকার, তার সম্পত্তি সেখানে যা ছিল সেগুলি নিরাপদ নয়। পাশাপাশি প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে সিপিএম পলিট ব্যুরোর সদস্য বুদ্ধদেব বলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনসভা থেকে যে ভাষায় বক্তৃতা করছেন তা গ্রহণযোগ্য নয়। দলের শীর্ষ নেতারাও আক্রমণ করছেন। সর্বোচ্চ স্তর থেকে আরেকটি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিছু ব্যাপার নিয়ে ডিফারেন্স হয়েছে, কিছু ব্যাপার নিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু এটা অল আউট সর্বাত্মক যুদ্ধ ঘোষণা। এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব, শুধু নন, তিনি মুখ্যমন্ত্রী পাবলিক মিটিংয়ে যে ভাষায় বক্তৃতা করছেন, এবং একজন টপ অফিসিয়াল, নেক্সট ম্যান, সম্পদের মানে পরবর্তী যিনি, তাকে যে ভাষায়, তাকে তো মানে ক্রিমিনাল বানিয়ে সরবেন। এগুলো আনহার হবে কোনোদিন অতীতে এইসব, এই ভাষা, এই ভঙ্গি, এই ধরনের অভিযোগ। তারপরে কালকে শুনলেন না যে কোন কংগ্রেসের নেতার বাড়িতে বসে এইসব অফিসার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তারপরে যে অফিসারদের সরিয়ে দেওয়া হলো, 7 দিনের শেষে সে অফিসারদের ফেরত নিয়ে আসা হলো। এই সর্বাত্মক যুদ্ধ আমরা কখনো করিনি। সো ফর আই এম কনসার্ন, আমি 10 বছর একাধিক নির্বাচন করেছি। আমার মুখ থেকে নির্বাচন কমিশন সম্পর্কে একটা সেন্টেন্স কোথাও বার করতে পারবেন না, কোনো দিন বলিনি। একবার এসে আমাকে সবাই প্রেসের লোকেরা বললেন, কি আপনি মেনে নিচ্ছেন এই 5 দিনের খেলা, 5 দিনের নির্বাচন? আমি 1 দিনের টেস্ট খেলতেও রাজি, 1 দিনের খেলা খেলতেও রাজি আছি, 5 দিনের টেস্ট খেলতেও রাজি আছি। এই ছিল আমার উত্তর। ব্যুরো রিপোর্ট, বিনোদন বার্তা। শহরের উষ্ণতম দিন, বৈশাখী দিনেও নতুন রেকর্ড। আজকের দিনে পেরিয়ে গেল প্রায় 41 ডিগ্রির ঘর। গত 5 দিন ধরে চলছিল 40 ডিগ্রিতে, কিন্তু শুক্রবার ছিল 41 ডিগ্রিরও বেশি পারদ।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। গত 5 বছরে এ নিয়ে দ্বিতীয়বার। 2009 সালে শহরের তাপমাত্রার পারদ পৌঁছেছিল 41.2 ডিগ্রিতে। পাশাপাশি এদিন শহরের স্বস্তি সূচক ছিল 68 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 13 ডিগ্রি বেশি। শুধু কলকাতা নয়, তীব্র দহন রাজ্যের অন্যান্য জায়গাতেও। শুক্রবার রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায় 43.1 ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে 40.3, বীরভূমে 41.7 ও আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী 24 ঘন্টা এই তাপপ্রবাহ চলবে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টা পর স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী কয়েকটি জায়গায়। বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও দার্জিলিংয়েও। কেন আসছে না কালবৈশাখী? আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী হাওয়ার দাপটে উপকূলবর্তী এলাকায় উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে না মেঘ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী 48 ঘন্টায় রাজ্যের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢুকবে। ফলে তাপপ্রবাহের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বাড়ায় অস্বস্তি আরও বাড়বে। অধিকাংশ জেলায় তাপপ্রবাহ কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টাতেও চলবে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ব্যুরো রিপোর্ট, বিনোদন বার্তা। বিনোদন বার্তা এখন সময় একটা বিরতির। আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদেরকে আরো একবার স্বাগত। আপনারা দেখছেন বিনোদন বার্তা। আমাদের জেলায় যদিও ভোট এখনো বেশ কয়েকদিন বাকি, কিন্তু তার আগে ভোট ময়দানে কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে সকল রাজনৈতিক দলেরা। শুক্রবার বারাসাত লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রিজু ঘোষালের সমর্থনে অশোকনগরে এক জনসভায় আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি বিরোধী দলকেও তোপকালেন তিনি। বেজে গিয়েছে যুদ্ধের ঘণ্টা, বরং বলা যেতে পারে শুরু হয়ে গেছে যুদ্ধের পর্ব। এই যুদ্ধ লড়াই দেশ গড়ার লড়াই, কেন্দ্রের সরকার গঠনের লড়াই। দেশের সাধারণ নির্বাচনে এই রাজ্যে দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন। আমাদের জেলার 5টি কেন্দ্রের ভোট আগামী 12 মে। কে জিতবে আর কে কত ভোটে পিছিয়ে থাকবে তা বলতে অপেক্ষা 16 মে পর্যন্ত। তবু শেষ মুহূর্তে দলীয় কর্মীদের চাঙ্গা তথা ভোট ময়দানে নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে ভোট ময়দানে উত্তীর্ণ সব রাজনৈতিক দল। শুক্রবার বারাসাত লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রিজু ঘোষালের সমর্থনে অশোকনগরের এক জনসভায় আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। এদিন বসিরহাটের এক জনসভার পর তিনি অশোকনগরে আসেন। প্রথমে হরিপুর সংস্কৃতি সংঘের মাঠে হেলিপ্যাডে এসে রওনা হয়ে যান অশোকনগর মিলন সংঘ ময়দানে জনসভায়। এদিন বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে বার্তার পাশাপাশি যুব সমাজকে জাগরিত হওয়ার বার্তাও দেন তিনি। শুধু তাই নয়, কটাক্ষ করেন রাজ্য সরকারকেও। মুখ খোলেন সারদা ইস্যুতে। আপনাদের ভাবনার প্রতিফলন কংগ্রেস তৃণমূলকে তার সমর্থনের মধ্য দিয়ে কি করেনি? প্রশ্ন এখানে। কিন্তু আমরা কি দেখলাম? ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের তৃণমূলের একটাই লক্ষ্য, কংগ্রেসকে উচ্ছেদ করো বাংলা থেকে। আপনারা বলুন তো, তৃণমূল সম্পর্কে যে ধারণা নিয়ে 2011 সালে আপনারা ক্ষমতার পরিবর্তন করেছিলেন, আজ কি বাংলার তৃণমূল সেই জায়গায় দাঁড়িয়ে আছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। সিঙ্গুরের মানুষ যে আশা নিয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন করেছিল তা পূরণ করতে পারেনি। সিঙ্গুরে যান, খোঁজ নিয়ে দেখুন, যে সিঙ্গুরের মানুষ নিজেদের ভরণ পোষণের পরেও এলাকার আরো 2-4-10টা মানুষকে আতিথেয়তা করতে পারত, খাওয়াতে পারত। আজকে তারা সরকারি অনুদান নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তৃণমূল তাদের দেখতে যায় না। প্রতিদিন খবরের কাগজ খুলুন, আপনারা দেখুন নিজেরা। প্রতিদিন খবরের কাগজ খুলে কি দেখতে পাচ্ছি আমরা? পশ্চিমবঙ্গের সরকার আর কেন্দ্রের একটা তদন্তকারী সংস্থা চোর ডাকাতের খেলা চলছে।
চোর পুলিশের খেলা চলছে। দিল্লি থেকে চোর ধরতে এসছে বাংলায়, আর চোর বলছে আমি ধরা দেবো না, পুলিশের বগলের তলা দিয়ে পালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার অস্বীকার করতে পারে না যে আজকে বাংলায় যেভাবে ব্যাঙের ছাতার মতন চিট ফান্ড সারা বাংলা জুড়ে তার বিস্তার ঘটিয়েছে, তার সম্পর্কে তৃণমূল সরকার কিছু জানত না, এ কথা কিন্তু বিশ্বাস করা যায় না। পার্লামেন্টে প্রশ্ন হয়েছিল যে ভারতবর্ষে মোট কতগুলো চিট ফান্ড আছে। উত্তর পেলাম আমরা যে ভারতবর্ষে 83টি চিট ফান্ডের মধ্যে পশ্চিমবঙ্গের চিট ফান্ডের সংখ্যা 72টা। এত চিট ফান্ড সরকারের নজর এড়িয়ে বাংলায় গড়ে উঠল, মাথাচাড়া দিল, বাংলার লক্ষ লক্ষ মানুষকে সর্বশান্ত করল। আর পশ্চিমবঙ্গের না বাম সরকার না তৃণমূল সরকার কেউ দেখতে পেল না। এটা কি আমি আপনি বিশ্বাস করতে পারি? শুধু সারদা নয়, এই বাংলায় সারদার মতন আরো বহু কোম্পানির কাছ থেকে তারা লাভ নিয়েছে, অর্থ নিয়েছে, সুযোগ নিয়েছে। যত তদন্ত এগোবে বাংলার মানুষ দেখতে পাবেন, তত বেশি বেশি করে বাংলার তৃণমূলের সততা ভুলুণ্ঠিত হচ্ছে। আজকে বাংলার তৃণমূল সরকার তদন্ত ঠেকাতে কি নির্লজ্জতার পরিচয় দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সারদা নিয়ে এত ভয় কেন আপনাদের? যদি আপনারা সৎ হন, সারদা কাণ্ডে কার নাম বার হয়ে যাবে তা নিয়ে এত চিন্তিত কেন আপনারা? যদি আপনাদের কেউ জড়িত না থাকে, সারদার মালিকের সঙ্গে আপনাদের কি এমন সম্পর্ক ছিল যে সারদার মালিকের বিরুদ্ধে আপনার পার্টির এমপি কুণাল ঘোষ বলতে চাইছে আর আপনি তাকে বলতে দিচ্ছেন না? বলুন, এটা তো আপনার বিষয় নয়। বাংলার গরিব মানুষের সর্বস্ব খোয়ানোর ইতিহাস। চিট ফান্ডগুলো কাদের কাছ থেকে টাকা নেন? গরিব মানুষের কাছ থেকে। চিট ফান্ডে কোনো কোটিপতি টাকা রাখে না। চিট ফান্ড বোঝায় আজকে টাকা দাও, ব্যাংকের থেকে বেশি সুদ দিব, পোস্ট অফিসের থেকে বেশি সুদ দেব, তোমার বেশি লাভ হবে। পশ্চিমবঙ্গের তৃণমূল এখানে না কেঁদে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেখানকার মিটিংয়ে কোনোদিন মমতা ব্যানার্জি হাজির হয়ে বক্তব্য রাখছেন না কেন? ওরা সব জানে, ওরা সব জানে যে কিভাবে ভারতবর্ষের টাকা বন্টন হয়, কিন্তু ভোট মানুষকে বিভ্রান্ত করতে হবে, তাই মানুষকে ভুল ব্যাখ্যা দাও, মানুষের মতামতকে কেন্দ্রের বিরুদ্ধে নিয়ে যাও, এটা তারই একটা অপচেষ্টা। বিনোদন বার্তার জন্য ক্যামেরা খোকন কুন্ডুর সাথে গৌরবের রিপোর্ট, অশোকনগর। বিনোদন বার্তা এখন সময় একটা বিরতির, আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদেরকে আরো একবার স্বাগত। আপনারা দেখছেন বিনোদন বার্তা। নির্বাচনের আগে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলো ডিওয়াইএফআই এর এক কর্মী। তাকে তোলা হয়েছে আদালতে। জানা যাচ্ছে তার বাড়ি বেরগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। বেরগুম 1 নং পঞ্চায়েত বাসিন্দা শশাঙ্ক রায় এলাকায় পরিচিত তৃণমূল কর্মী হিসেবে গত বুধবার রাতে তিনি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন এলাকারই একটি বাড়িতে। অভিযোগ, ওই দিন রাতেই তার উপরে চড়াও হয় 20 থেকে 25 জন ডিওয়াইএফআই কর্মী। অনুষ্ঠান বাড়ি থেকে শশাঙ্ক বাবু বেরিয়ে এলে তাকে যথেষ্টভাবে গালিগালাজ করে অভিযুক্তরা, এমনকি ধাক্কাধাক্কিও হয় বলে অভিযোগ। ওই রাতেই পার্শ্ববর্তী কৃষ্ণদাসের বাড়িতে শশাঙ্ক বাবু আশ্রয় নিলেও সেখানেও চড়াও হয় অভিযুক্তরা। হুমকি দেওয়া হয় কৃষ্ণদেবীকে।
এরপরই বৃহস্পতিবার সকালে গোবরডাঙ্গা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম রাজু শেখ। তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে। বিনোদন বার্তা যেন গৌরবের সাথে বরুণের রিপোর্ট, হাবড়া। গুজরাটের উন্নয়নের মডেলকে তুলোধনা করেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদীকে প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানালেন যে জলের দরে হাজার হাজার একর জমিকে মোদীর বন্ধু বান্ধব দিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। এমনই তিনি সাক্ষাৎকারে জানালেন। মায়ের হয়ে রায়বেরেলিতে প্রচারে নেমেছেন প্রিয়াঙ্কা। শুক্রবার সেখানে এক জনসভায় তিনি বলেন, মানুষের বোধবুদ্ধি অত্যন্ত প্রবল। তারা মোদী গুজরাট উন্নয়ন মডেল কি জানেন, যেখানে মোদী আপনার প্রিয়জনদের হাজার হাজার একর জমি দিয়েছেন। মোদীর ABCD RSVP কটাক্ষেকেও খোঁচা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, মানুষকে উনি বলুন কি করতে চান তাদের জন্য। সাম্প্রতিককালে মোদী একাধিক জনসভায় ইউপিএ ও গান্ধী পরিবারকে আক্রমণ করতে গিয়ে ব্যঙ্গ বিদ্রুপে কটাক্ষে বিদ্ধ করেছেন। RSVP বলতে তিনি রাহুল, সানিয়া, ভাড্রা, প্রিয়াঙ্কাকে ইঙ্গিত করেছেন। আবার বলেছেন ইউপিএ সরকারের শাসন মানে RSVP মডেল, যাতে এক ব্যক্তি 1 লক্ষ টাকা 5 বছরের কৌশলে 400 কোটি করে ফেলেছেন। ABCD বলতে মোদী আদর্শ ও বোফোর্স কেলেঙ্কারিকেও বুঝিয়েছেন। এবার শুক্রবার প্রিয়াঙ্কা বলেন, এটা প্রাইমারি স্কুলকে ভাষণ দিচ্ছেন নাকি? দেশের মানুষকে উনি বলুন দেশের কৃষকরা কেমন আছে, মহিলাদের জন্যই উনি কি ভাবছেন। आपके गुजरात का मॉडल की तरक्की है, जिसमें आपने कौड़ियों के दाम पे हजारों एकड़ जमीन अपने दोस्तों को दी। आपकी स्वच्छ राजनीति की समझती है, जिसके मिसाल कल आपके बगल में खड़े हुए उस जनता को हाथ में रहे थे। सब समझती है जनता। जनता को अगर आप मजबूत बनाना चाहते हैं, आप शक्ति देना चाहते हैं, अगर आप सत्ता चाहते हैं, तो उनको ये बताइए कि आपके मॉडल में किसानों का क्या वजूद है। आप ये बताइए कि मजदूरों की दिहाड़ी इतनी कम क्यों है आपके मॉडल में। आप ये बताइए आपने महिलाओं के लिए क्या किया है। ব্যুরো রিপোর্ট, বিনোদন বার্তা। বিনোদন বার্তা এখনকার মতো এ পর্যন্তই। আর অন্যান্য অনুষ্ঠানের জন্য নজর রাখুন বিনোদনের পর্দায়। বিনোদন মানুষের সাথে, মানুষের পাশে।